হ্যালো প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি স্কুলে আমি তোমাদের সাথে আছি রুবেল স্যার। চতুর্থ অধ্যায়ের দ্বিতীয় অংশে যে টপিকসগুলো নিয়ে আলোচনা হবে, একটি হলো ইলেকট্রন বিন্যাস, পর্যায় সারণীর মূল ভিত্তি, পর্যায়বৃত্ত ধর্ম, মৌলের পরিস্থিতি আর আধুনিক পর্যায় সারণীর সুবিধা। তো ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি, এটা হলো সর্বপ্রথম যখন পর্যায় সারণীর মূল ভিত্তি হিসেবে ধরা হয় ভর সংখ্যা, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে একাধিক মৌলের ভর সংখ্যা একই হওয়া সত্ত্বেও বা কোনো মৌলের ভর সংখ্যা কম হওয়া সত্ত্বেও পরে বসে আর বেশি হওয়া সত্ত্বেও সে আগে বসে। এই সমস্যা দূর করার জন্য পরবর্তীতে 1913 সালে জার্মান বিজ্ঞানী হেনরি মুসলে যখন পারমাণবিক সংখ্যা আবিষ্কার করেন, তখন এই সমস্যাটা দূর করার জন্য তখন বলা হয় যে আসলে ভর সংখ্যা নয়, পারমাণবিক সংখ্যাই হচ্ছে পর্যায় সারণীর মূল ভিত্তি। কিন্তু পরবর্তীতে বিজ্ঞানীরা আরও গবেষণা করে দেখেন যে পর্যায় সারণীর মূল ভিত্তি কখনো পারমাণবিক সংখ্যা হতে পারে না, কারণ পারমাণবিক সংখ্যা থেকে কখনো কি একটি মৌলের পর্যায়, গ্রুপ, শ্রেণী নির্ণয় করা, গ্রুপ, পর্যায়, যোজনী নির্ণয় করা যায় না। এই কারণে পরবর্তীতে আরও গবেষণা করে দেখা যায় যে ইলেকট্রন বিন্যাসই হবে পর্যায় সারণীর মূল ভিত্তি। তো আমরা সেটাই দেখব কিভাবে ইলেকট্রন বিন্যাস পর্যায় সারণীর মূল ভিত্তি। ভর সংখ্যা অনুযায়ী দেখা যায় যে পটাশিয়ামের ভর হচ্ছে 39, কিন্তু আর্গনের ভর হচ্ছে তোমার 40। তাহলে আর্গনের ভর 40 আর তাহলে আর্গনটা আগে বসে গেছে আর হচ্ছে পটাশিয়াম পরে বসছে। কিন্তু যদি আমরা পারমাণবিক সংখ্যা অনুযায়ী বসাই, এটা হলো এর পারমাণবিক সংখ্যা 18, এর হলো 19, তাহলে তখন কিন্তু ঠিক হয়ে গেল, অর্থাৎ পারমাণবিক সংখ্যা। কিন্তু পারমাণবিক সংখ্যা থেকে আবার পর্যায় সারণীকে যে মূল ভিত্তি হিসেবে ধরে নেই, তাহলে কিন্তু পারমাণবিক সংখ্যা থেকে কোনো মৌলের পর্যায় সারণীতে অবস্থান নির্ণয় করা যায় না। এই কারণে পরবর্তীতে বিজ্ঞানীরা গবেষণা করে দেখেন যে আসলে পর্যায় সারণীর মূল ভিত্তি হবে ইলেকট্রন বিন্যাস। আমরা সেটা প্রমাণ করে দেখব। যেমন ধরো আর্গন হচ্ছে ইলেকট্রন সংখ্যা 18, এর যদি আমরা ইলেকট্রন বিন্যাস করি SS PS, P পর্যন্ত লাগবে, তাহলে S1 দ্বারা নামাই শুরু, পরেরটা 2, পরেরটা 3, তারপরে P হচ্ছে 2 দ্বারা শুরু, পরেরটা 3। তাহলে এখানে S এ 2টি ইলেকট্রন বসে, P বসে 6টি, S এ 2টি, P বসে 6টি। আচ্ছা, সর্বশেষ কক্ষপথ বলতে এখানে বোঝানো হলো এই জায়গাটাকে, অর্থাৎ এখানে তোমরা দেখো S অরবিটালে 2টি ইলেকট্রন, P ধরো 6টি, কিন্তু এখানে 3 3 আছে, এই জন্য এটা হচ্ছে শেষ কক্ষপথ। সর্বশেষ কক্ষপথে আছে 8টি ইলেকট্রন। তাহলে এখানে যদি আমরা পর্যায় নির্ণয় করি, তাহলে পর্যায় নির্ণয় করলে শেষ ইলেকট্রন কোথায় বসছে? P অরবিটালে। তাহলে P এর আগের সংখ্যা কত? 3। এখন গ্রুপ যদি নির্ণয় করা যায়, তাহলে গ্রুপ নির্ণয় করতে হলে শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 8টি। তাহলে 8 এর সাথে কি করতে হয়? আমাদের 10 যোগ করতে হয়, 18। এখন আমরা এই মৌলটার ইলেকট্রন বিন্যাস করে দেখতে পেলাম যে পর্যায় 3 নম্বরে আছে এবং গ্রুপ নাম্বার 18তে আছে। ইলেকট্রন বিন্যাস এখানে পর্যায় সারণীর মূল ভিত্তি। অপরদিকে যদি পটাশিয়ামের কথা বলি, পটাশিয়ামের ইলেকট্রন সংখ্যা S S P S P S 1 2 3 4, 2 3, 2 2 4 10 2 12 18 আর এক হলো 19। শেষ কক্ষপথ বলতে এখানে এই জায়গাটাকে বোঝানো হয়েছে। 4 আছে আর এখানে 4 নেই, অর্থাৎ শেষ কক্ষপথ হচ্ছে এইটা। তাহলে শেষ কক্ষপথে যদি এইটা শেষ কক্ষপথ, শেষ ইলেকট্রন বসলো কোথায়? S এ। এর শেষ ইলেকট্রন বসছে S এ। S এর আগের সংখ্যা কত? 4, তাহলে পর্যায় হবে 4। তাহলে গ্রুপ সংখ্যা, শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? একটি, তাহলে এর গ্রুপ সংখ্যা কত? 1। তাহলে গ্রুপ 1 এ বসবে, এই গ্রুপ 18তে বসবে, তখন সমস্যাটা দূর হয়ে গেল। অতএব আমরা এখানে ধরতে পারি যে পর্যায় সারণীর মূল ভিত্তি হবে ইলেকট্রন বিন্যাস। তোমরা আরো ইলেকট্রন বিন্যাস করে দেখতে পারো, যেমন ধরো টাইটেনিয়ামের ইলেকট্রন S S, এখানে P S D পর্যন্ত লাগবে। তাহলে S1 দ্বারা নাম্বারের শুরু, পরেরটা 2 3, তারপরে 4, P হচ্ছে 2 দ্বারা শুরু, পরেরটা 3, D হচ্ছে 3 দ্বারা শুরু। 2 2 4 10 2 12 18 20, আমার হাতে আছে কত? 2, দুইটা বসাই দেবো। এখন আমরা কি করতে হয়? 21 থেকে পরবর্তী মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করতে গেলে কি করতে হবে? সাজিয়ে লিখতে হয়। তাহলে যদি সাজিয়ে লিখি, তাহলে 1s 2s 2p
3s 3p6 3d2 তারপরে 4 তাহলে দেখো তো এখানে শেষ কক্ষপথ শেষ ইলেকট্রন কোথায় বসলো এস আগের সময় কত 4 তাহলে এই মৌলটা পর্যায় 4 এ অবস্থান করে আচ্ছা গ্রুপ সংখ্যা তাহলে গ্রুপ সংখ্যা আমরা জানি ডি এবং এস অরবিটাল অর্থাৎ 21 থেকে পরবর্তী 30 পর্যন্ত মৌলগুলো যদি ইলেকট্রন বিন্যাস করা যায় তাহলে ডি এবং এস এর ইলেকট্রন সংখ্যা যোগ করলে গ্রুপ সংখ্যা পাওয়া যাবে গ্রুপ নাম্বার 4 পর্যায় 4 গ্রুপ নাম্বার 4 এসে অবস্থান করে এভাবে প্রমাণ করা যায় যে আধুনিক পর্যায় সারণীর মূল ভিত্তি হবে ইলেকট্রন বিন্যাস তাহলে এটা হয়ে গেল তাহলে পর্যায় সারণীর মূল ভিত্তি পর্যায়বৃত্ত ধর্ম কি আসলে পর্যায়বৃত্ত ধর্মের মধ্যে কয়েকটা জিনিস পড়ে যেমন পরমাণুর একটা আকার পরমাণুর আকার তবে লিথিয়াম থেকে শুরু করব লিথিয়াম বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন নিচে আসবো সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি তাহলে এটা হলো তোমার বাম এটা ডান এটা হলো তোমার উপর এটা হলো তোমার নিচ তাহলে এখানে তোমরা দেখো পরমাণুর আকার কোন পাশে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায় তাহলে এখানে আমরা অঙ্কন করে দেব লিথিয়ামের প্রথম সেটে দুইটা পরের সেল একটা লিথিয়াম ইলেকট্রন 3 4 5 6 7 এর ইলেকট্রন সংখ্যা হলো 11 এর হচ্ছে 19 তাহলে এর শেষ কক্ষপথে ইলেকট্রন হলো দুইটা এর শেষ কক্ষপথে ইলেকট্রন হলো তিনটা এর শেষ কক্ষপথে ইলেকট্রন হলো চারটা এর শেষ কক্ষপথে ইলেকট্রন হলো পাঁচটা যদি আমরা এর দিকে তাকাই প্রথম সেল দুইটা পরের সেলে 8টা তারপরে সেল হলো একটা তারপরে হচ্ছে যে পটাশিয়ামের কথা বলি পটাশিয়াম হচ্ছে প্রথম সেলে দুইটা পরের সেলে 8টা তারপরে সেল হলো 8টা তারপরে সেলে একটা তাহলে এখানে দেখো পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায় কারণ পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পাওয়ার মূল কারণ হলো পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে নতুন কোনো শক্তির স্তর বৃদ্ধি পায় না দেখো এরও দুইটা শক্তির স্তর এরও দুইটা শক্তির স্তর এরও কোনো শক্তির স্তর বৃদ্ধি পায়নি কিন্তু নতুন করে শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন সংখ্যা যুক্ত হয়েছে দেখো এর ইলেকট্রন সংখ্যা 1 এর 2 এর 3 এর 4 এর হচ্ছে 5 তাহলে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় কিন্তু নতুন কোনো শক্তির স্তর বৃদ্ধি পায় না এ কারণে নিউক্লিয়াসের শেষ কক্ষপথে যদি মৌলগুলোর ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায় তাহলে নিউক্লিয়াসে কি পাবে প্রোটন সংখ্যা বৃদ্ধি পাবে আর প্রোটনের চার্জ বৃদ্ধি পেলে প্রোটনের আকর্ষণ বল বৃদ্ধি পায় আর আকর্ষণ বল বৃদ্ধি পেলে পরমাণুর আকার ধীরে ধীরে হ্রাস পায় আবার একই গ্রুপের উপর থেকে নিচে আসলে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শক্তির স্তরও বৃদ্ধি পায় দেখো এই দুইটায় এর তিনটায় এর চারটায় তাহলে এই যে শক্তির স্তর বৃদ্ধি হবে অতএব উপর থেকে নিচে আসলে পরমাণুর আকার বৃদ্ধি পায় তাহলে এই গেল একটা পারমাণবিক ধর্ম যা এটাকে বলা হয় পর্যায়বৃত্ত ধর্ম তাহলে পর্যায়বৃত্ত ধর্মটা কি পরমাণুর আকার তাহলে পরমাণুর আকার কি হয় পরমাণুর আকার হলো পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায় কারণ পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে অর্থাৎ কোনো নতুন কোনো শক্তির স্তর বৃদ্ধি পায় না কিন্তু নতুন একটি করে শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যুক্ত হয় যখন শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যুক্ত হয় অবশ্যই নিউক্লিয়াসে প্রোটন সংখ্যা বৃদ্ধি পায় আর প্রোটন সংখ্যা বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পায় আর নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পায় নিউক্লিয়াসের আকর্ষণ বল বৃদ্ধি পেলে শেষ কক্ষপথের প্রতি যখন আকর্ষণ বল বৃদ্ধি পাবে তখন পরমাণু আকার ধীরে ধীরে হ্রাস পাবে আবার একই গ্রুপের উপর থেকে নিচে নামলে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধির সাথে সাথে শক্তির স্তর বৃদ্ধি পায় তারপরে এই দুইটা এই তিনটা এর চারটা তখন পরমাণুর আকার ধীরে ধীরে বৃদ্ধি পায় ঠিক আছে এটা হচ্ছে পরমাণুর আকার এখন হচ্ছে আয়নীকরণ শক্তি কি
আয়নীকরণ শক্তি একটি পরমাণু শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তি ব্যয় হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। একটি পরমাণুর শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তি ব্যয় হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। তাহলে এখানে তোমরা দেখো, একটি পরমাণু শেষ কক্ষপথ থেকে একটি ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তি ব্যয় হয় তাকে আয়নীকরণ শক্তি বলে। এখানে আমরা যদি দেখি ম্যাগনেসিয়ামের কথা যদি চিন্তা করি, তাহলে ম্যাগনেসিয়ামের ইলেকট্রন সংখ্যা হচ্ছে তোমার 12। প্রথম সেলে 2টা, পরের সেলে হবে 8টা, তারপরের সেলে হবে 2টা। তাহলে এখান থেকে একটি ইলেকট্রন সরাতে যে পরিমাণ শক্তি ব্যয় হয় তাকে বলা হয় আয়নীকরণ শক্তি। তো আয়নীকরণ শক্তির ব্যাখ্যাটা হলো, ঠিক আমরা পরমাণুর আকারে যে ব্যাখ্যাগুলো দিলাম ঠিক কাছাকাছি ব্যাখ্যা একটা, যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার ধীরে ধীরে হ্রাস পায়। কারণ হচ্ছে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে কোনো শক্তি স্তর বৃদ্ধি পায় না, কিন্তু পরমাণুর শেষ কক্ষপথে একটি করে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়। আর ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পেলে পরমাণুর নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়। প্রোটন সংখ্যা বৃদ্ধি পেলে নিউক্লিয়াস চার্জ বাড়ে, নিউক্লিয়াস চার্জ বাড়লে পরমাণুর আকার কমে যায়। আর যদি পরমাণুর আকার কমে তাহলে আয়নীকরণ শক্তি ধীরে ধীরে বৃদ্ধি পায়। পরমাণুর আকার অর্থাৎ পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। যদি আমি এক্সাম্পল হিসেবে দেই, যেমন দেখো তোমরা যদি এখানে কয়েকটা মৌল লিখি, যেমন বোরন, কার্বন, নাইট্রোজেন। বোরন, কার্বন, নাইট্রোজেন। এখানে হচ্ছে তোমরা দেখো এর হচ্ছে ইলেকট্রন সংখ্যা 5, এর 6, এর 7। তাহলে আমি যদি এর ইলেকট্রন বিন্যাস করি ডায়াগ্রাম পদ্ধতিতে, তাহলে প্রথম সেলে 2টা, পরের সেলে হলো 3টা, প্রথম সেলে 2টা, পরের সেলে হলো 4টা, প্রথম সেলে 2টা, পরের সেলে হলো 5টা। তাহলে এখানে দেখো তোমার যে পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, কিন্তু অর্থাৎ তোমার শক্তির স্তর বৃদ্ধি পায়নি। এর সবচেয়ে আয়নীকরণ শক্তি কার বেশি? এর সবচেয়ে আয়নীকরণ শক্তি, এটা হলো বাম, এটা হলো ডান। এই যে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পাবে, কারণ এখানে দেখো 1 2 3 4 5 5টা ইলেকট্রনের প্রতি নিউক্লিয়াসের আকর্ষণ বল বেশি থাকে, এই কারণে এর আয়নীকরণ শক্তি বেশি। কিন্তু এখানে 4টা, এর চাইতে কম, তার চাইতে এর হলো কম 3টা। এই কারণে হচ্ছে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আয়নীকরণ শক্তি বৃদ্ধি পায়। আবার উপর থেকে নিচে আনলে পরমাণু যেমন আকার বৃদ্ধি পায়, ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, অথবা আয়নীকরণ শক্তি হ্রাস পাবে। ঠিক আছে? উপর থেকে নিচে নামলে, যেমন উপর থেকে যদি আমি নিচে নামা যায় কোনো মৌলের, যেমন লিথিয়াম, তারপর সোডিয়াম, যেমন দেখো এখানে লিথিয়াম ইলেকট্রন সংখ্যা 3, সোডিয়াম ইলেকট্রন সংখ্যা 11। তাহলে লিথিয়ামের প্রথম সেলে 2টা, পরের সেলে 1টা, সোডিয়াম প্রথম সেলে 2টা, পরের সেলে 8টা, পরের সেলে 1টা। তাহলে উপর থেকে নিচে নামলে ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, আবার শক্তির স্তর বাড়ে। তাহলে এই শক্তির স্তর বাড়লে আকার বৃদ্ধি পায়, আর আকার বৃদ্ধি পেলে আয়নীকরণ শক্তি কি হয়? হ্রাস পায়। তারপর আছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি কাকে বলে? কোনো পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন নেওয়ার সামর্থ্যকে ইলেকট্রন আসক্তি বলে। কোনো পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন নেওয়ার সামর্থ্যকে সাধারণত ইলেকট্রন আসক্তি বলে। অর্থাৎ পরমাণুটা দেখো তোমরা যে নেওয়ার সামর্থ্যটা কি, অর্থাৎ দেখো এখানে ফ্লোরিনের ইলেকট্রন সংখ্যা হলো তোমার 9, তাহলে প্রথম সেলে হলো তোমার 2টা, পরের সেলে হলো 7টা। এর ইলেকট্রন নেওয়ার সামর্থ্য হলো 1। তাহলে এই ইলেকট্রন নেওয়ার সামর্থ্যটুকুকে বলা হয় ইলেকট্রন আসক্তি। ঠিক ব্যাখ্যাটা ঠিক আগের মতোই হবে, যে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে পরমাণুর আকার হ্রাস পায়, কারণ পরমাণুর শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি পায়, কিন্তু শক্তির স্তর কোনো বৃদ্ধি পায় না। শেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা যদি বৃদ্ধি পায়, পরমাণুর নিউক্লিয়াসের চার্জ, প্রোটন সংখ্যা বৃদ্ধি পায়। নিউক্লিয়াসের প্রোটন সংখ্যা বৃদ্ধি পেলে নিউক্লিয়াসের চার্জ বৃদ্ধি পায়, চার্জ বৃদ্ধি পেলে পরমাণুর আকার হ্রাস পায়। আবার পরমাণুর আকার হ্রাস পেলে ইলেকট্রন আসক্তি ধীরে ধীরে বৃদ্ধি পায়। তাহলে আবার একই গ্রুপের উপর থেকে নিচে নামলে পরমাণুর আকার বৃদ্ধি পায়, পরমাণুর আকার বৃদ্ধি পেলে ইলেকট্রন আসক্তিও হ্রাস পাবে। তাহলে এখানে আমরা উদাহরণ হিসেবে দিতে পারি ইলেকট্রন আসক্তি, উদাহরণ হিসেবে দিতে পারি হচ্ছে তোমার লিথিয়াম, তারপরে হচ্ছে তোমার বেরিলিয়াম।
প্রথম এই ইলেকট্রন সংখ্যা 3, এই ইলেকট্রন সংখ্যা 4, প্রথম সেলে 2টা, পরের সেলে 1টা, প্রথম সেলে 2টা, পরের সেলে হলো 2টা। তাহলে এখানে দেখো যে শেষ কক্ষপথের ইলেকট্রন কার বেশি, এর বেশি না? তাহলে শেষ কক্ষপথে যার ইলেকট্রন সংখ্যা বেশি থাকবে তার ইলেকট্রন আসক্তিও বেশি থাকবে, আর শেষ কক্ষপথে যার ইলেকট্রন সংখ্যা কম থাকবে তার আসক্তিও কম থাকবে। অতএব এইটার চেয়ে এটার ইলেকট্রন আসক্তি বেশি, অর্থাৎ লিথিয়ামের চেয়ে বেরিলিয়ামের ইলেকট্রন আসক্তি বেশি থাকবে। ঠিক আছে শিক্ষার্থীরা, আসলে এগুলো কিন্তু কোনো ব্যাপার নয়, তবে তোমরা প্র্যাকটিস করলে পারবে অবশ্যই। তো তোমাদের একটু মনোযোগ সহকারে এই ক্লাসটি লক্ষ্য করতে হবে। দেখো তোমরা, আরেকটা আছে তড়িৎ ঋণাত্মকতা কাকে বলে। কোনো সমযোজী বন্ধনে মনে রাখতে হবে, সমযোজী বন্ধনে পরমাণুর শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। সমযোজী বন্ধনে পরমাণুর শেষ কক্ষপথ থেকে ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। ঠিক আছে, এখন তোমরা দেখো এখানে সমযোজী বন্ধন বলতে H2O পানি, এখানে হচ্ছে তোমার অক্সিজেন আছে, অক্সিজেনটা হচ্ছে মাঝখানে থাকবে, এটা হলো অক্সিজেন, অক্সিজেন ইলেকট্রন সংখ্যা প্রথম সেলে 2টা, পরের সেলে হলো 6টা, 2টা ব্যাঙ্কে থাকবে। তারপর এখানে হাইড্রোজেন 2টা আছে, হাইড্রোজেন 2টা এই পাশে বসবে, এখানে একটা হাইড্রোজেন, এইখানে একটা হাইড্রোজেন। হাইড্রোজেনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন? হাইড্রোজেনের শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন, লালগুলো হচ্ছে হাইড্রোজেনের ইলেকট্রন। তাহলে এখানে তোমরা দেখো জোড়া সৃষ্টি হয়েছে, এই জোড়াকে হাইড্রোজেন টানবে নয়তো বা কি অক্সিজেন টেনে দেবে। এই ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। এই যে সমযোজী বন্ধন মানে সমান, সমযোজী বলতে সমান সমান ইলেকট্রন শেয়ার করা, অর্থাৎ সমযোজী বন্ধনে ইলেকট্রন জোড়কে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ ঋণাত্মকতা। তো যাই হোক, তড়িৎ ঋণাত্মকতা কি? পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে যেহেতু পরমাণুর আকার হ্রাস পায় তাই তড়িৎ ঋণাত্মকতা কি হবে? বৃদ্ধি পাবে। আবার একই গ্রুপের উপর থেকে নিচে আসলে পরমাণুর আকার বৃদ্ধি পায়, তার তড়িৎ ঋণাত্মকতা ধীরে ধীরে হ্রাস পাবে। ঠিক আছে, তাহলে আমরা উদাহরণ হিসেবে এখানে দিতে পারি যে কার্বন নাইট্রোজেন, এর কার তড়িৎ ঋণাত্মকতা বেশি আছে। এখানে কার্বনের আমরা প্রথমে ডায়াগ্রাম চিত্র অঙ্কন করব। কার্বনের ইলেকট্রন সংখ্যা 6, প্রথম সেলে 2টা, পরের সেলে 4টা। তারপর নাইট্রোজেন ইলেকট্রন সংখ্যা 7, প্রথম সেলে 2টা, পরের সেলে হলো 5টা। তাহলে এখানে ইলেকট্রন অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা ধর্মটা কার বেশি হবে? পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে, অর্থাৎ ডানের মৌলটা বেশি হবে, অর্থাৎ নাইট্রোজেনের বেশি, এর হলো কম, কার্বনের কম। তাহলে এইভাবে আবার উপর থেকে নিচে নামলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়? ধীরে 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 হ্রাস পাবে। ঠিক আছে, মৌলের পরিস্থিতি। আসলে গ্রুপ 1-এর মৌলগুলোকে বলা হয় ক্ষার ধাতু, অর্থাৎ হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে নিয়ে। গ্রুপ 1-এর মৌলগুলো হাই লিনাকে রুবি সাজাবে ফ্রান্সে নিয়ে। হাইড্রোজেন, লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম, ফ্রান্সিনিয়াম, এই সবগুলোকে বলা হয় গ্রুপ 1-এর ধাতু। গ্রুপ 1 এদেরকে বলা হয় ক্ষার ধাতু। আচ্ছা, এই ক্ষার ধাতুগুলোর কিছু বৈশিষ্ট্য আছে। এই ক্ষার ধাতুগুলো হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে, অর্থাৎ এদের সবার যোজনী, এদের সবার যোজনী 1। এই ক্ষার ধাতুগুলোর প্রধান বৈশিষ্ট্য হলো এদের সবার যোজনী 1। 2 নম্বর বৈশিষ্ট্য, এরা সবাই গ্রুপ 1-এ অবস্থান করে, এরা সবাই গ্রুপ 1-এ অবস্থান করে। 3 নম্বর বৈশিষ্ট্য, এরা সবাই পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার তৈরি করে। মূলত এই 3টা হলো এদের প্রধান বৈশিষ্ট্য। তাহলে এখানে তোমরা দেখো, এদের সবার যোজনী 1 হবে। এই গ্রুপ 1-এর মৌলগুলো এদেরকে ক্ষার ধাতু বলা হয়। এরা সবাই গ্রুপ 1-এ অবস্থান করে, এরা সবাই পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার তৈরি করে। এই গেল গ্রুপ 1-এর মৌলগুলোর বৈশিষ্ট্য।
গ্রুপ 2 এর মৌলগুলোকে বলা হয় মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু, মৃৎ শব্দের অর্থ হলো মাটি। এগুলোকে অধিকাংশকে মাটি থেকে আহরণ করা হয়, এই কারণে এর নাম হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। মৃৎ ক্ষার ধাতু। তাহলে এখানে দেখো মৃৎ ক্ষার ধাতু হচ্ছে বিধবা মায়ের ক্যাডার সন্তান বাদশা রহিম, অথবা বলা যায় বিরিয়ানি মোগলাই কাবাব সরিয়ে বাড়িতে রাখো। তাহলে এখানে তোমরা দেখো এই মৌলগুলো হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। এদের বৈশিষ্ট্য হলো এদেরকে মাটি থেকে আহরণ করা হয়। বৈশিষ্ট্য হলো মাটি থেকে আহরিত হয়। এরা গ্রুপ নম্বর 2 এ থাকে। এদের সবার যোজনী হচ্ছে 2। এরাও পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার তৈরি করে। তাহলে এই মৃৎ শব্দের অর্থ হলো মাটি। এই মাটি থেকে সবগুলো মৌলকে আহরণ করা হয়। তারপর হচ্ছে এদের সবার যোজনী 2। এরা গ্রুপ 2 অবস্থান করে। এরা পানির সাথে বিক্রিয়া করে তীব্র ক্ষার তৈরি করে। ঠিক আছে। তারপর অবস্থান্তর মৌল কাকে বলে? অবস্থান্তর মৌল কি? এটা হলো অবস্থান্তর মৌল হচ্ছে কি জানা লাগবে। অবস্থান্তর মৌলটা হলো যাদের যে সকল মৌল ইলেকট্রন ত্যাগ করার পরে ডি অরবিটালে 1 থেকে 9টি ইলেকট্রন থাকে তাকে অবস্থান্তর মৌল বলে। যেমন দেখো এখানে আমরা দুইটা মৌলের ইলেকট্রন বিন্যাস করব। যেমন একটা স্ক্যান্ডিয়াম। আচ্ছা, স্ক্যান্ডিয়ামের যোজনী হচ্ছে তোমার 3। তাহলে স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো 21। তাহলে ইলেকট্রন বিন্যাস হলো SS PS PS D পর্যন্ত লাগবে। তাহলে S1 দ্বারা শুরু, পরেরটা 2, পরেরটা 3, তারপরে 4। P হচ্ছে 2 দ্বারা শুরু, পরেরটা 3, D হচ্ছে 3 দ্বারা শুরু। 2 2 4 10 2 12 18 20। আমার হাতে কত আছে? 80 এর মাথায় বসিয়ে দেবো। কিন্তু 21 থেকে পরবর্তী মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস করলে কি করতে হবে? সাজিয়ে দিতে হবে। তাহলে 3S 3P6 3D1 তারপরে 4S2। তাহলে এখানে দেখো তো, যদি সে শেষ কক্ষপথে ইলেকট্রন যদি সে ত্যাগ করতে চায়, 3টে ইলেকট্রন তাকে ত্যাগ করতে হবে যোজনী অনুসারে, এই 3টে। তখন ডি অরবিটালে কি থাকে? 0 থাকে। অতএব সে অবস্থান্তর মৌল হতে পারবে না। তখন ডি অরবিটাল থাকতেইছে না। সে যদি 3টে ইলেকট্রন যোজনী যত সে ততটি সেই মৌল ততটি ইলেকট্রন ত্যাগ করে। অতএব স্ক্যান্ডিয়ামের যোজনী 3, সে 3টে ইলেকট্রন ত্যাগ করলে তার ডি অরবিটাল ইলেকট্রন 0 হয়ে যাবে। অতএব সে অবস্থান্তর মৌল না। অন্যদিকে জিঙ্কের ইলেকট্রন সংখ্যা হলো 30। তাহলে এখানে যদি ইলেকট্রন দিলে SS PS আবার PS D পর্যন্ত লাগবে। 1 এখানে 2 3 4 এখানে হলো 2 3 এখানে হলো 3 2 2 4 10 2 12 18 20 হাতে আছে 10টি 30টি সাজিয়ে লিখতে হবে। 1S এখানে, 2S 2P6 3S 3P6 3D10 তারপরে হলো 4S। আচ্ছা, এর যোজনী কিন্তু 2। সে যদি 2টা ইলেকট্রন ত্যাগ করে তাহলে এই 2টা ইলেকট্রন ত্যাগ করবে। এই 2টা ইলেকট্রন যদি ত্যাগ করে তখন ডি অরবিটালে কয়টা থাকে? 10টা। এও কিন্তু অবস্থান্তর মৌল হবে না, কারণ আমাদের শর্ত হলো ডি অরবিটালে ইলেকট্রন ত্যাগ করার পরে 1 থেকে 9টি ইলেকট্রন থাকতে হবে। আমরা সেই রকম একটা ইলেকট্রন বিন্যাস করব। যেমন দেখো কপার Cu S S এখানে PS PS D এর যোজনী হচ্ছে 2। S হচ্ছে 1 দ্বারা নাম্বারিং শুরু, পরেরটা 2 পরে 3 তারপরে 4। P হচ্ছে 2 দ্বারা শুরু, পরেরটা 3, D হচ্ছে 3 দ্বারা শুরু। এখানে দেখো 2 2 4 10 2 12 18 20 আর 9 হলো 29। তাহলে আমরা জানি সুস্থির গঠনের লক্ষ্যে 4S থেকে একটা ইলেকট্রন 3S 3P6 3D10 এখানে নিয়ে আসতে হবে 4S এ 1। যদি সে 2টা ইলেকট্রন ত্যাগ করে এই জায়গাটায়, তখন ডি অরবিটালে 9টা ইলেকট্রন থাকে। অতএব সেটা কি হবে? অবস্থান্তর মৌল হবে। ঠিক আছে। এখন দেখো এরপরে হ্যালোজেন মৌল। হ্যালোজেন মৌল কি? আসলে হ্যালোজেন শব্দের অর্থ হলো লবণ গঠনকারী পদার্থ। যে সকল মৌল লবণ গঠন কাজে অংশগ্রহণ করে তাকে হ্যালোজেন মৌল বলা হয়। যেমন হাইমা কলস ভরে আয়োডিন আনতে গেল। যেমন হাইমা কলস ভরে আয়োডিন আনতে গেল। এই সবগুলো হচ্ছে তোমার হ্যালোজেন গ্রুপের মৌল। এখন তোমরা দেখো এই হ্যালোজেন গ্রুপের মৌলগুলোর বৈশিষ্ট্য। এটাকে গ্রুপ
17তে এরা অবস্থান করে। এদের বৈশিষ্ট্য এরা গ্রুপ 17তে অবস্থান করে। 2 নম্বর বৈশিষ্ট্য এরা সবাই হয় সামুদ্রিক। 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এরা শেষ কক্ষপথে সবারই ইলেকট্রন 60টি। এরা সহজে একটি ইলেকট্রন গ্রহণ করে, অস্ত্রোক নিয়ম মেনে চলে এবং এরা সবাই হয় দ্বিপরমাণু। দ্বিপরমাণু অর্থ হলো যেমন ধরো ফ্লোরিন F2, ক্লোরিন Cl2, ব্রোমিন Bl2, আয়োডিন I2, অ্যাস্টাটাইন A2। দ্বিপরমাণু বলতে 2টা করে পরমাণু একসাথে এরা বসে। ঠিক আছে, কয়টা করে পরমাণু? 2টা করে পরমাণু বসতে পারে। ঠিক আছে, এখন নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস কি? নিষ্ক্রিয় শব্দের অর্থ হলো তোমার যে অবস্থায় আছে চিরজীবন সেই অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, এটাকে বলা হয় নিষ্ক্রিয়তা। অর্থাৎ 18 নম্বর গ্রুপের মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস বলা হয়। যেমন 6টি মৌল আছে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন, রেডন। এরা যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চায়। এই থাকতে চাওয়ার প্রবণতাটাই হচ্ছে এদের নিষ্ক্রিয়তার মূল কারণ। যেমন দেখো তোমরা হেনা আর করিম যাবে রমনায়, হেনা আর করিম যাবে রমনায়। হেনা আর করিম যাবে রমনায়। এই সকল মৌলগুলো হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস। হেনা আর করিম যাবে রমনায়। এই নিষ্ক্রিয় গ্যাসগুলোর বৈশিষ্ট্য হলো এরা কখনোই ইলেকট্রন ছাড়ে না। এরা সবাই গ্রুপ 18তে অবস্থান করে, যাকে শূন্য গ্রুপ বলে। এরা নিজেদের মধ্যে যৌগ গঠন করে না, এরা দ্বিপরমাণু নয়, এরা কারোর সাথে যৌগ গঠনের আগ্রহ দেখায় না। অর্থাৎ এদের বৈশিষ্ট্য হলো এরা স্বতন্ত্র, যে অবস্থায় আছে চিরকাল সেই অবস্থায় থাকতে চায়। তো যাই হোক, এখানে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় আছে আধুনিক পর্যায় সারণীর সুবিধা। নিশ্চয়ই তোমরা অর্থাৎ তোমাদের নবম এবং দশম শ্রেণীর বায়োলজি বইয়ে পড়েছো যে শ্রেণীবিন্যাস। শ্রেণীবিন্যাস কাকে বলে? যে সাদৃশ্য এবং বৈসাদৃশ্যের ভিত্তিতে প্রাণী এবং উদ্ভিদকুলকে কয়েকটি গ্রুপ এবং উপগ্রুপে বিভক্ত করে যে যেভাবে প্রকাশ করা হয় বা ধাপে ধাপে বিন্যাস করা হয় তাকে শ্রেণীবিন্যাস বলে। শ্রেণীবিন্যাসের জনক হলো ক্যারোলাস লিনিয়াস। এই শ্রেণীবিন্যাস দ্বিপদ নামকরণ আছে, অর্থাৎ পদের সমন্বয়ে গঠিত, 2টি পদের সমন্বয়ে সাধারণত গঠিত হয়। তাহলে এখানে যেমন দ্বিপদ নামকরণ প্রবর্তককে লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস। যেমন দেখো দোয়েল পাখি বৈজ্ঞানিক নাম আছে এগুলো, আর আমরা অবশ্যই পড়ছো বৈজ্ঞানিক নামটা কাপসিকাস সালভারিস, টেনিউলিস এইলিশ মাছ, নাজা গোপ্রাসা। তারপর হচ্ছে কাতলা মাছ, লেবিওরুহিতা রুই মাছ। তারপর হচ্ছে প্যান্থরা টাইগ্রিস, তারপর প্যান্থরা টাইগ্রিস হচ্ছে প্যান্থরা লিও। তারপর হচ্ছে সিংহ। তারপর আর্থোকার্পাস হেটেরোফাইলাস মানে কাঁঠাল। তারপর ম্যাঙ্গিফেরা ইন্ডিকা, এটা হচ্ছে আম। তারপর হচ্ছে ওরিজা সেটিভা। তারপর মোমোডিকা কোকোডিস করল্লা। তারপর সোলানাম টবিরোসাম, সোলানাম মেলোজ্ঞানা। তো এইরকম যে বৈজ্ঞানিক নামগুলো আছে অল্প সময়, অর্থাৎ তোমরা দেখো সবচেয়ে বড় পর্বের নাম কি? এই যে উদ্ভিদ এবং প্রাণীকুল যেটাতে থাকে সবচেয়ে বড় পর্বের নাম হলো তোমার হচ্ছে আর্থ্রোপোডা পর্ব। আর্থ্রোপোডা পর্বের একটা প্রাণীর বৈশিষ্ট্য জানলেও ওই পর্বের সকল প্রাণীর বৈশিষ্ট্য তোমার জানা হয়। যেমন ধরো আর্থ্রোপোডা পর্বের প্রাণীর পাগুলো সন্ধিযুক্ত, তাহলে ওই পর্বের সকল প্রাণীর পাগুলো সন্ধিযুক্ত এবং দেহ এবং ধর 2টা আলাদা, 2টা খণ্ডে বিভক্ত থাকে। তাহলে ওই পর্বের সকলেরই জানা হলো। ঠিক ওর সাথে মিল আছে আমার শ্রেণীবিন্যাসের সাথে আমার হচ্ছে তোমার পর্যায়ের সাথে মিল রয়েছে, এই কারণে আমি কথাগুলো তুললাম। তো যাই হোক, তোমরা দেখো যে অল্প পরিশ্রমে অল্প সময়ে অনেকগুলো মৌল সম্পর্কে ধারণা পাওয়া যায়, ক্ষতিকর মৌল সম্পর্কে ধারণা পাওয়া যায়, ধাতু অধাতুকে আলাদাভাবে চেনা যায়, উপধাতুগুলোকে চেনা যায়, তাহলে নিষ্ক্রিয় গ্যাসগুলোকে চেনা যায়। এইগুলো হচ্ছে সুবিধা। তো যাই হোক, এখানে কিছু বিক্রিয়া আছে, বিক্রিয়া আলোচনা করব। কতিপয় বিক্রিয়া। কিছু বিক্রিয়া, যেমন দেখো এখানে তোমার তার একটা সূত্র জানতে হবে। তখনও দেখো যদি অক্সিজেন 2- যদি হাইড্রোজেন H+ একত্রিত হয় পানি উৎপন্ন হবে। কখনো যদি দেখো কার্বনেট 2- আর হাইড্রোজেন প্লাস আয়ন যদি একত্রিত হয় কার্বন ডাইঅক্সাইড গ্যাস এবং পানি উৎপন্ন হবে। তারপরে হচ্ছে তোমার কখনো যদি আবার H+ OH- আয়ন একত্রিত হয় ওই পানি উৎপন্ন হবে। ঠিক আছে শিক্ষার্থীরা, দেখো একটু মনোযোগ সহকারে। অক্সিজেন 2- আর H+ হাইড্রোজেন যদি এখানে একত্রিত হয় কি উৎপন্ন হবে? পানি। আর কার্বনেট আয়ন আর হাইড্রোজেন একত্রিত হলে কার্বন ডাইঅক্সাইড গ্যাস আর পানি। আর হাইড্রোজেন প্লাস আয়ন আর হাইড্রোক্সাইড আয়ন যদি একত্রিত হয় কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। তাহলে এখানে আমরা এই সূত্রগুলো শিখলাম।
তো প্রথম যে বিক্রিয়াটা চুনের সাথে মানে চুনা পাথরের সাথে ক্যালসিয়াম কার্বনেট এবং HCl এর সাথে যদি আমি বিক্রিয়া করাই, এখানে ক্যালসিয়ামটা দুইটা ইলেকট্রন ছাড়ে তাই প্লাস, আর কার্বনেট হলো একটি যৌগমূলক আধান মাইনাস, হাইড্রোজেন হচ্ছে প্লাস আর ক্লোরিন হচ্ছে মাইনাস। এই প্লাস এই মাইনাস একসাথে বসবে, ক্যালসিয়াম ধাতু আগে বসে ক্লোরিন ধাতু পরে বসবে। ক্যালসিয়ামের যোজনী 2 যাবে ক্লোরিনের কাছে, ক্লোরিনের এক আসবে, এখানে এক দেওয়ার দরকার নাই। এই মাইনাস এই প্লাস একত্রিত হবে, তাহলে উৎপন্ন হবে সূত্রে পড়ছে কার্বন ডাই অক্সাইড গ্যাস আর পানি। তাহলে বিক্রিয়াটা ইজি খুব। তাহলে এখানে তোমরা দেখো পরবর্তী যে বিক্রিয়াটা এরকম হতে পারে, ক্যালসিয়াম অক্সাইড প্লাস হচ্ছে HCl। এখানে ক্যালসিয়ামটা হচ্ছে জন্ম থেকে প্লাস, অক্সিজেন 2 মাইনাস আর হাইড্রোজেন হচ্ছে H প্লাস, ক্লোরিন মাইনাস। এই প্লাস এই মাইনাস, ক্যালসিয়াম আগে বসবে তারপর ক্লোরিন। ক্যালসিয়ামের যোজনী কত 2 যাবে ক্লোরিনের কাছে, এর নাম ক্যালসিয়াম ক্লোরাইড। ক্লোরিনের এক আসবে, এখানে এক দেওয়ার দরকার নেই। এই যে অক্সিজেন 2 মাইনাস আর H প্লাস একত্রিত হলে কি উৎপন্ন হবে? পানি উৎপন্ন হবে। ঠিক আছে, তাহলে এখানে এই গেল বিক্রিয়া। এখন গ্রুপ 1 এর মৌলগুলোর সাথে হাইড্রোজেনের বিক্রিয়া, সরি গ্রুপ 17 মৌলের সাথে, গ্রুপ 17 এর মৌলের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া। তাহলে গ্রুপ এখানে 17 বলতে হাইমা কলস ভরে আয়োডিন আনতে গেল, এটা হচ্ছে গ্রুপ 17। এদের সাথে হাইড্রোজেনের বিক্রিয়া, যেমন হাইড্রোজেন হচ্ছে একটি দ্বিপরমাণু, ফ্লোরিন হচ্ছে দ্বিপরমাণু। তাহলে এখানে কি বসবে দেখো, হাইড্রোজেনটা আগে বসবে কারণ পর্যায়সারণীর অবস্থান আগে, ফ্লোরিন পরে বসবে। হাইড্রোজেনের যোজনী এক, ফ্লোরিনের এক, এর নাম হাইড্রোজেন ফ্লোরাইড। সমতা করতে গেলে এখানে 2 দিতে হবে, সমতা করে নিতে হবে। তারপরে তোমরা দেখো এখানে ক্লোরিন, হাইড্রোজেনের সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করে, এটা দ্বিপরমাণুকে এখানে 2 বসছে, হাইড্রোজেন সিরিয়াল আগে ক্লোরিনের পরে, তাই হাইড্রোজেনের যোজনী এক, ক্লোরিনে এক দেওয়ার দরকার নেই। এই যে 2 তুলে এখানে সামনে দিলে তখন কি হয়ে যাবে? সমতা হয়ে যাবে। এভাবে এই বিক্রিয়াগুলো করা যায়। প্রিয় শিক্ষার্থীরা, চতুর্থ অধ্যায়ের সকল টপিকস এখানে শেষ, শুধু বেসিক কিছু ধারণা দিলাম, ধারণা দিয়ে এই চতুর্থ অধ্যায় শেষ করলাম। যাই হোক, পরবর্তীতে অন্য কোনো অধ্যায়ের ভিডিও ক্লিপসে তোমাদের সাথে আমার দেখা হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থেকে, সবাইকে ধন্যবাদ।